পথ চলা শুরু করলো রাজ্যের নতুন বিজেপি সরকার। আজ ব্রিগেডের মঞ্চ আলোকিত করে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা, বিজেপির শীর্ষ নেতৃত্ব, কে নেই, চাঁদের হাট। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তার সঙ্গে আর 5 জন মন্ত্রী হিসেবে, ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ মোট 5 জন। এখন প্রশ্ন এবং জোর জল্পনা, বাকি কারা ক্যাবিনেটে আসছেন, কারা হবেন রাষ্ট্রমন্ত্রী। বিজেপির অন্দরেও এবার 207 জন এমএলএ, এক বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি এবার ক্ষমতায় এসেছে। ফলে এই জল্পনা, উৎকণ্ঠা খুব স্বাভাবিক। কোথায় কি হতে চলেছে পরবর্তী ক্যাবিনেট, আমরা একটু কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। এ কি 5 জন শুভেন্দু অধিকারীকে নিয়ে 6 জনের পরিবারই থাকবে, নাকি এরপর সম্প্রসারিত হবে, কি মনে হচ্ছে? জল্পনা, উৎকণ্ঠা, বিজেপির অন্দরেও সাধারণ মানুষেরও কৌতূহল, কারা আর মন্ত্রী হবেন, কারা আর মন্ত্রী শিখে ছিঁড়বে না, বলো তুমি। দেখো সম্রাট, 3 দিন আগে আমরা এই আলোচনাটা করেছিলাম যে মন্ত্রিসভা দেখতে কেমন হবে। সেই ভিডিওটি এখনো দ্য ওয়ালের ইউটিউব পেজে রয়েছে, কেউ চাইলে ফিরে গিয়ে দেখতেই পারেন। দ্য ওয়ালের ওয়েবসাইটেও এই ব্যাপারে একটি খবর রয়েছে। দেখো, আমি তোমাকে সেদিনকেও বলেছিলাম যে বিজেপির ফর্মুলাই হচ্ছে মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্নেন্স। বলেছিলাম তো যে মন্ত্রিসভার বহর কিন্তু আরে বহরে ছোটই হবে। এত ছোট হবে আমি বলিনি, এবং এত ছোট থাকবেও না, বড় হবে, এর থেকে বড় হবে। কিন্তু জেনারেলি ওভারঅল মন্ত্রিসভার যে সাইজ, সেটা খুব একটা বড় হবে না। পশ্চিমবঙ্গে 294টি বিধানসভার আসন রয়েছে, তার 15% ক্যাবিনেট মেম্বার হতে পারে, মনে হয় 41 বা 41 মনে হয়, 41 জন হতে পারে। তো এখন মাত্র 6 জন হয়েছে। এখনো হিসেব মতো বিজেপি চাইলে আরো 35 জনকে মন্ত্রী করতে পারে, কিন্তু 35 জন হবেন না, ঠিক আছে। তবে হ্যাঁ, প্রাথমিকভাবে আজকে প্রাইম মিনিস্টার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রথম বিজেপি সরকার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে প্রথম বিজেপি সরকার তৈরি হচ্ছে। এটা বিজেপির জন্য একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ। সেই সন্ধিক্ষণটি একটা দীর্ঘ শপথ গ্রহণের অনুষ্ঠানের মাধ্যমে বিজেপি ভারাক্রান্ত করতে চায়নি। তার উপরে তুমি তো এখানে অফিসে বসেছিলে, তোমার তো গায়ে আর ওই রোদও লাগেনি আর গরম হাওয়াও লাগেনি। ওইখানে গিয়ে ওই রকম আজকে এই যে অনুষ্ঠানের একটা উষ্ণতা ছিল, হাই ভোল্টেজ, হয় না, একটা এনার্জি, সেই এনার্জি, তার সঙ্গে চরম হিউমিডিটি, রোদ, জামা ভিজে সব করছে। তো সেইখানে যদি যখন ওই 5 জনের শপথটা শেষ হতেই যা অবস্থা হয়েছিল, এইটা যদি আরো 15-20 মিনিট এগোতো, তাহলে মানুষের দুর্ভোগ হতো। সেই দুর্ভোগটাও এড়ানোর একটা চেষ্টা ছিল। তার ফলে হচ্ছে যে একটা আনুষ্ঠানিকতা, যে আনুষ্ঠানিকতায় যে 6 জন মন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী সহ, সেটা হচ্ছে কাস্ট এবং রিজিনাল রিপ্রেজেন্টেশন। সেটাও আমি সেদিনকে বলেছিলাম যে দেখো, এখানে বিজেপি কি বলেছে, এখানে রিজিনাল রিপ্রেজেন্টেশনটা তো আছেই, কাস্টটাও একটা বড় ফ্যাক্টর কাজ করেছে। দেখো, কোচবিহারে রাজবংশী, এবং ফলাফল ঘোষণার আগের দিন ভূপেন্দ্র যাদব, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা, তিনি আমায় বলেছিলেন যে বিজেপি কিন্তু এবারে তপশিলি জাতির ভোট ঢেলে পেয়েছে, এবং তপশিলি জাতি এবং জনজাতির ভোট ঢেলে পেয়েছে। তাহলে তপশিলি জাতিদের মধ্যে উনি আমায় বলেছিলেন যে সবচেয়ে বড় জাতি কি না, রাজবংশী, তাহলে নিষেধ প্রামাণিক। তারপরে হচ্ছে যে জনজাতি ভোট, রানীবাদে এই ক্ষুদিরাম টুডু, তিনি কিন্তু খুব দাপুটের নেতা এবং তিনি গ্রাসরুটের নেতা। রায়পুর, রানীবাদ, তালডাংরা, এই চত্বরটা এবং লাগোয়া যে তোমার যে জঙ্গলমহলের অঞ্চল, সেখানে যে জনজাতি যে সম্প্রদায়, তাদেরকে একটা বার্তা দেওয়ার জন্য সেখান থেকে একজন তাদের নেতাকে তুলে নিয়ে এসছেন। পশ্চিমবঙ্গে এই যে বিপুল যে বিজেপির জয়, তাদের যে মহিলা প্রার্থীরা জিতেছেন, তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল মুখটি হলেন অগ্নিমিত্রা পল। দেখো, এবং লড়াই করেছেন। দেখো, রত্না দেবনাথও একটা বিজেপির জন্য প্রতীকী এবং উজ্জ্বল মুখ, কিন্তু অগ্নিমিত্রা পল এই যে বিজেপিতে 2021 সালে প্রার্থী হওয়ার পর থেকে যে ধারাবাহিক লড়াইটা তিনি করেছেন বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে, এবং শি ইজ ভেরি আর্টিকুলেট।
পড়াশোনা জানা, আর্টিকুলেট, বিষয়টি বোঝেন, রাজনৈতিকভাবে অনেকটাই গত 5 বছরে গভীরতা আছে। পরিপক্ক হয়ে উঠেছিলেন, এতটাই পরিপক্ক হয়ে উঠেছেন, ম্যাচিওর পলিটিশিয়ান হয়ে উঠেছেন খুব কম সময়ের মধ্যে, যাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটু শ্লেষই করেছিলেন একটা সময়, যে উনি ফ্যাশনটাই বোঝেন, আর কিছু বোঝেন না। এটাও কিন্তু খুব একটা মানে তির্যক মন্তব্য ছিল। এটা ইতিহাসের পরিহাস, আয়রনি। যাকে নিয়ে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে উনি ফ্যাশনটা ছাড়া কিছু বোঝেন না, তিনি আজকে বিজেপির প্রথম মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের, সেখানে কিন্তু অন্যতম উজ্জ্বল মুখ হয়ে উঠলেন। তো বিজেপি যে বারবার এখানে মহিলা নিরাপত্তার কথা বলেছে, গতকাল পরিষদীয় দলের বৈঠকের পরেও বিজেপি যে বলেছে যে সন্দেশখালী থেকে আরজি কর সব মামলার হিসাব হবে কমিশন বসিয়ে, সেখানে একজন মহিলা মুখকে রাখার দরকার ছিল, ডাইনামিক একজন। আর পার্টির পুরনো ফেস দেখো, রাহুল সিনহা একটা সময় পার্টির পরিচিত মুখ ছিলেন। রাহুল সিনহার সময়ে বিজেপির সংগঠন বাড়ানোর জন্য কাজ করেছিলেন, তিনিও প্রচুর চেষ্টা করেছেন, কিন্তু রাহুল সিনহা ইলেকট্রাল সাকসেস ছিল না, বিধানসভা ভোটে বারবার হেরে যান, এবার তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছে। তারপরে যার সময়ে বিজেপি ইলেকট্রাল সাকসেস পেয়েছে, যদিও সেটা আমি মনে করি না যে দিলীপ ঘোষের একার কৃতিত্ব ছিল, কিন্তু তার টেনিয়রে তো হয়েছে। তিনি সভাপতি থাকাকালীনই তো বিজেপি 3 থেকে 77 হয়েছে, বা প্রথমে 3 হয়েছে। আমি তো বারবার বলি, এবং দিলীপ ঘোষকে এবার আমি সাক্ষাৎকারেও জিজ্ঞাসা করেছি যে 77-এর আগে তো একটা 3 ছিল, সেই লড়াইটা কেমন ছিল। তো প্রথম 3-এও তো তিনি ছিলেন খড়গপুর সদর থেকে সদস্য, তারপরে তার মেয়াদেই 77 হয়েছে, তার মেয়াদেই বিজেপি পশ্চিমবঙ্গে ঐতিহাসিক ফলাফল করেছে, লোকসভা ভোটে 18টি সিট জিতেছে। তো সেই যে সংঘ পরিবারের থেকে উঠে আসা, RSS এর প্রচারক থেকে উঠে আসা বিজেপির মুখ, যিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন এবং যার সময়ে বিজেপির একটা মেজর ইলেকট্রাল সাকসেস হয়েছিল, তাকে নিয়ে আসা হলো। কেন নিয়ে আসা হলো? কারণ পুরনো মুখেদের মধ্যে আর উজ্জ্বল মুখ, আর প্রমিনেন্ট ফেস তুমি দেখতে পাচ্ছ না। নতুন যারা বাকি, যে তুমি শুভেন্দু অধিকারীকে যে আজকে তুমি মুখ্যমন্ত্রী করলে, তিনি তো তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, তিনি অগ্নি পরীক্ষা দিয়েছেন 5 বছর ধরে, অগ্নি পরীক্ষা দিয়ে নিজের তার যে অথরিটি এস্টাবলিশ করেছেন, তার যে যোগ্যতা প্রমাণ করেছেন, যোগ্যতা প্রমাণ করে তিনি যোগ্যতার বিচারে মুখ্যমন্ত্রী হলেন, চেয়ারটা পেলেন। নিশীথ প্রামাণিক, তিনিও তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন। অগ্নিমিত্র পল, তারও ল্যাটারাল এন্ট্রি, তিনি কিন্তু এবিভিপি করে উঠে আসা নন, বিজেপি করে 2021 সালে তাকে হঠাৎ বিজেপি প্রার্থী করে, এবং তিনি তো তার ফলে পুরনো মুখ কোথায়, যে মুখটা বিজেপির একদম পুরো একদম অর্গানিক ফেস পুরনো, সেটার জন্য অনেকেই বলছেন দিলীপ ঘোষের মাঝে দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়া বলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা বৈঠক, ওখানে যা হোক মন্দিরে গেছিলেন বলেছেন, সবকিছু মিলিয়ে একটা বিতর্ক, কিছুটা দল থেকে সরে যাওয়া, বলছেন অনেকে যে এভাবেও ফিরে আসা যায় আজকের মঞ্চে দিলীপ ঘোষকে দেখে। রাজনীতি তো সবসময় সম্ভাবনা, মানে একটা মঞ্চ, পলিটিক্সের পসিবিলিটি কোনো অন্ত নেই। তো সেখানে তুমি যেটা বলছো এটা ঠিক, যে দিলীপ ঘোষ যখন জগন্নাথ মন্দিরে সস্ত্রে গিয়েছিলেন, তখন পার্টির মধ্যে একটা বিরাট ভাজন হয়েছিলেন। অনেকেই সংঘ পরিবার এবং বিজেপির অনেকেই মনে করেছিলেন যে এটা করা অভিপ্রেত ছিল না। কিন্তু কি হয়, ওই যে বললাম যে বিকল্প তো নেই, মানে একটা পুরনো মুখ, এবং যেটা লড়াইয়ের মুখও বটে। ধরো আজকে দিলীপ ঘোষ, আমি ব্যক্তিগতভাবে দিলীপ ঘোষকে খুব কাছ থেকে দেখেছি, সেই দিলীপ ঘোষ কিন্তু যে কথা বলেন যে লাঠি পেটা করা হবে, ওই কারোর গায়ে কোনো মানে মশা ছাড়া আর কিছু মেরেছেন বলে আমার মনে হয় না। বাকিতে উনি লাঠি খেলা ওই শাখায় শিখিয়েছেন, নিজে জানেন, শিখিয়েছেন, কিন্তু দিলীপ ঘোষ কাউকে চর্চা মেরেছে বা কাউকে একটা মাছি ছাড়া বা মশা ছাড়া কোনো মেরেছেন এরকম কিছু শোনা যায় না। কিন্তু সেইটা বলে তো অ্যাকচুয়ালি পার্টিকে লড়াই আনা, সেই কাজটা তো দিলীপ ঘোষ করেছিলেন, পার্টি লড়াইয়ের মুখ হয়ে উঠেছিলেন একটা সময়। পরবর্তীকালে শুভেন্দু এসে সেই জায়গাটিকে আরো অ্যাগ্রেসিভ জায়গায় নিয়ে যায়। তো সেই জন্যই দিলীপ ঘোষকে তো ছাড়া বিকল্পও ছিল না। পার্টিও এবার একটা অবস্থান নিয়েছিল যে কাউকেই দূরে সরিয়ে রাখা হবে না, পুরনো যারা আছেন, নতুন যারা আছেন, সবাইকে একসঙ্গে নিয়ে লড়তে হবে। দিলীপ ঘোষও তার মতো করে লড়াই করেছেন, খড়গপুর থেকে লড়েছেন,
শুধু খড়গপুর না, তিনি পশ্চিম মেদিনীপুরে অন্যান্য জায়গায় প্রচারে গেছেন, পূর্ব মেদিনীপুরে প্রচারে গেছেন, শুভেন্দুর মনোনয়নের সময় নন্দীগ্রামে তিনি ছিলেন। তো তারপরে তাকেও তো একটা মর্যাদা তিনি প্রত্যাশা করেন, তার একটা তারও পাওনা রয়েছে, কোথাও তিনি ডিজার্ভ করেন। আরেকজন তুমি অশোক কীর্তনিয়া, মতুয়া থেকে, মতুয়ার, হ্যাঁ অশোক কীর্তনিয়া কিন্তু তার এলাকায়। এবং তুমি দেখো এটাও একটা ভেরি ইন্টারেস্টিং, মতুয়া ভোট মানেই ঠাকুর বাড়ির কাউকেই মন্ত্রী করতে হবে, এই ফর্মুলাও ভেঙে দিলেন সুব্রত ঠাকুরকে। তাহলে সেক্ষেত্রে না এক ঠাকুর পরিবার থেকে, তাহলে তো বিজেপি পরিবারতান্ত্রিক পার্টি হয়ে গেল। ঠাকুর পরিবার থেকে তো তোমার একজন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, শান্তনু ঠাকুর, তাহলে আর ঠাকুর পরিবার থেকে রিপ্রেজেন্টেশন দরকার নেই। তাহলে মতুয়া সমাজেরই অন্য পরিবার থেকে, মানে কীর্তনিয়া, অশোক কীর্তনিয়া, তাহলে তো মনে হবে যে সবটাই ঠাকুর বাড়ির জন্য। একদম মতুয়া মানে তো শুধু ঠাকুর বাড়ি নয়। তো সেই মিথটাও ভেঙে দিলেন কিন্তু এই 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 মন্ত্রিসভার গঠনে। ফলে আমার মনে হচ্ছে যে চুম্বকে এটাই রইল, কিন্তু এইটা আগামী দিনে সম্প্রসারিত হবে। কিন্তু আবার বললাম মিনিমাম গভর্নমেন্ট, এবং নাম্বারটা খুব লিমিটেড নাম্বার। সেখানে আরো নতুন মুখ কিছু আসবে, যে মুখগুলো নিয়ে প্রত্যাশিত কিছু নাম আছে, শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায় অবশ্যই। কারণ দেখো জগন্নাথের যেটা পজিটিভ পার্ট, জগন্নাথ তো সাংবাদিক হিসেবে যে বিউরোক্রেসিকে খুব কাছ থেকে দেখেছে, তো বিউরোক্রেসিটাকেও জানা, স্টেটক্রাফট কিভাবে চলে সেটাকেও জানা খুব প্রয়োজন। তো বা কলকাতা থেকে কোনো মুখ সে অর্থে, হ্যাঁ, এবং জগন্নাথ একটা সময় জেলায় সাংবাদিকতা করেছে, ফলে জেলাটা বোঝে। জগন্নাথ পার্টি অর্গানাইজেশনে দীর্ঘদিন সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছে, তো সেটা জানেন। তো এরকম অনেক মুখ আছে। তারপরে ধরো তোমার এরপরে বাঁকুড়া, বীরভূম থেকে জগন্নাথই হলো, পুরুলিয়া, সব জেলা ধরে 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 হবে। ধরো দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপি ভোটের ফল প্রকাশের আগে বিজেপিরই অনেকে মনে করছিলেন যে কোনো আসনেই দক্ষিণ চব্বিশ পরগনা হবে না, বড়জোর সোনারপুর দক্ষিণ সিটি জেতার জায়গা আছে। বাকি সব লড়াইতে গোসাবা, ক্যানিং, মন্দির বাজার, সাগর, কুলতলি, এগুলোতে লড়াইতে আছে, কিন্তু জেতার আশা কিছু খুব করছিল তা নয়, কিন্তু জিতেছে। তার ফলে জেতার ফলে দক্ষিণ চব্বিশ পরগনাতে তো এবার বিজেপি সংগঠন বাড়াতে চাইবে, তাহলে ওখানে একজন বা দুজন মন্ত্রী, ব্যারাকপুর সাব ডিভিশন তুমি বলো, 31 জন বিধায়ক রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনায়। 31 জন বিধায়ক যে জেলায় রয়েছেন সেই জেলা কিন্তু ডিমান্ড করে। 33 জন বিধায়ক রয়েছেন উত্তর চব্বিশ পরগনা, মানে উত্তর চব্বিশ পরগনা মোট বিধায়ক আসন সংখ্যা হচ্ছে 33। তাহলে যে জেলায় 33টা আসন রয়েছে বিধানসভার, সেটা তো ডিমান্ড করে যে একাধিক মন্ত্রী। তো এই সব শর্তে আগামী দিনে মন্ত্রিসভা বাড়বে, কিন্তু খুব বেশি বহরে তা খুব বেশি বড় হবে না। কিন্তু শুভেন্দু অধিকারী নিজেও বলছেন কথা কম কাজ বেশি হবে। তুমি দিলীপ ঘোষের প্রসঙ্গ আসছিল, সে প্রসঙ্গে একটা আমার মনে পড়ে গেল, তুমি খড়গপুরে গেছিলে, তখন দিলীপ ঘোষের সঙ্গে নির্বাচনী প্রচারের সময় দিলীপ ঘোষের বাংলোর বাইরে একটা ইন্টারভিউ করেছিলে, সাক্ষাৎকার নিয়েছিলে। তার একদম শেষ পর্বে তুমি জিজ্ঞেস করেছিলে যে মুখ্যমন্ত্রী হিসেবে কার নাম উঠে আসবে আপনারা জিতলে, ক্ষমতা এলে। খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিলেন, আমরা টস করে ঠিক করবো। কিছু বলো, টস করে ঠিক, এই টস কি টস করেই ঠিক হলো শুভেন্দু অধিকারীর নাম? না টস তো হয়তো করেছেনই, টস হয়তো করেছেন। এবং কালকে অমিত শাহর কথা থেকে তো যেটা বোঝা যাচ্ছে যে টস করার পরে দেখা গেছে কয়েনের দুদিকেই শুভেন্দুর মুখ রয়েছে, শোলের মতো অবস্থা। হ্যাঁ, সেই শোলে সিনেমার মতো অবস্থা, যে টস করেছেন কিন্তু কয়েনের দুদিকেই শুভেন্দুর মুখ রয়েছেন। এবং অমিত শাহ বলেছেন কালকে মিটিং এর পরে যে প্রস্তাব হয়েছিল একটিই নাম, আর কোনো নাম প্রস্তাব হিসেবে আসেনি, এবং প্রথম প্রস্তাবক বোধহয় দিলীপ ঘোষই ছিলেন। হ্যাঁ, তো প্রস্তাবিত হিসেবে একটি নাম নিয়ে আর কোনো নামের প্রস্তাবই আসেনি। তার মানে কি কয়েনের দুপিঠেই হচ্ছে শুভেন্দু অধিকারী ছিল। এবার দ্বিতীয় প্রস্তাবের জন্য বলেছিলেন, তারপর 10 মিনিট আর কোনো আসেনি, ধরেই নেওয়া যায় যে কয়েনের দুদিকেই ছিল শুভেন্দু অধিকারী। ফলে কয়েন যতবারই তোলা হোক না কেন ওই একটি নামই আসতো, শোলের মতো রিটার্ন 50 বছর পর শোলের রিটার্ন, ব্রিগেডের মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ নেওয়া, এবং যে কৌতূহল জল্পনা বিজেপির অন্দরে এবং বাইরেও, এই 5 জনেই কি থেমে গেল? তা তো হয় না। কিন্তু আমরা আগেও দেখিয়েছিলাম বহরে হয়তো ছোট থাকবে এবারের মন্ত্রিসভা, কাজে গতি আনার জন্য খুব বেশি বড় হবে না। কিন্তু সোমবার সম্ভবত ক্যাবিনেটের প্রথম বৈঠক করবেন, প্রথম বৈঠক হবে এই 5 জনকে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করবেন। তারপরে যতদূর সম্ভব আমি যতদূর আমার কাছে খবর, মঙ্গলবার দিন সম্ভবত প্রোটেম স্পিকার নির্বাচন হবে। নিয়ম হলো যে যেই বিধায়ক সবচেয়ে বেশিবার
বিধানসভার বিধায়ক হয়েছে, সেটা তৃণমূলেরও হতে পারেন, সেটা বিজেপিরও হতে পারে, সেটা কংগ্রেসেরও হতে পারেন, যে দল সেটা কোনো শাসক দল বিরোধী দলের ব্যাপার নয়। যিনি সবচেয়ে বেশিবার বিধানসভা ভোটে জিতেছেন তাকে প্রোটেম স্পিকার করা হবে। তিনি বাকি যে বিধায়কদের তিনি সবাইকে শপথ বাক্য পাঠ করাবেন, তবেই তারা বিধায়ক হলেন। তারা এখনো কিন্তু বিধায়ক নন, তারা জিতেছেন, বিধায়ক হলেন তখনই। সেইটা হওয়ার পরে বিধানসভার একটা অধিবেশন বসবে এবং আমার মনে হয় তখনই মন্ত্রিসভার বাকি সম্প্রসারণ। এবং আরেকটা যেটা সবার কৌতূহল থাকবে, দপ্তর বন্টন। দপ্তর বন্টন হয়তো মানে এই যে 5 জন শপথ নিলেন, মুখ্যমন্ত্রী এবং যে 5 জন শপথ নিলেন, এদের একটা দপ্তর বন্টন কিন্তু হয়তো সোমবার দিনই হয়ে যেতে পারে, বা কালকেও হয়ে যেতে পারে, বা সোমবার দিন ক্যাবিনেট বৈঠকের পরে হয়ে যেতে পারে। কারণ এনারা তো দপ্তরবিহীন মন্ত্রী থাকবেন না, কিছু না কিছু দপ্তর হবে। এখন দেখার, যেটা নিয়ে খুব আলোচনা চলছিল যে 2 জন ডেপুটি চিফ মিনিস্টার, তো আমার যেটা প্রাথমিক ধারণা ছিল যে এখানে তো জোট নির্ভর সরকার নয়, যে কোথাও ভারসাম্য রক্ষার জন্য রাখবে তা নয়, এবং এখানে কাস্টের জন্য যে ডেপুটি চিফ মিনিস্টার করা হচ্ছে এরকম না। কারণ কাস্টের জন্য ডেপুটি চিফ মিনিস্টার করে নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডুকে করতে হয়। কিন্তু যেটা আলোচনা অনেকে বলছেন, অনেকে যেটা ঘুরে বেড়াচ্ছে, হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, যে অগ্নিমিত্র পল এবং দিলীপ ঘোষকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। সেটা দেখতে হবে যে করেন কিনা, কারণ উপমুখ্যমন্ত্রী হিসেবে সাংবিধানিক কোনো পদ নেই। তুমি দেখো আজকে তারা মন্ত্রী হিসেবে, ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, উপমুখ্যমন্ত্রী হিসেবে নয়। সেভাবে শপথ নেওয়া যায় না সাংবিধানিক ভাবে, তো বোধহয় না, সংবিধানের নিয়মে কোনো উপমুখ্যমন্ত্রী বলে বা উপপ্রধানমন্ত্রী বলে কোনো পদ নেই। কোথাও একটা উপাধি, এটা উপাধি, এটা রাজনৈতিক মর্যাদা, তাকে একটা রাজনৈতিক উচ্চতা দেওয়া হলো। ঠিক শব্দ। তো সেটাও দেখার যে কি মানে ক্যাবিনেট যে দায়িত্ব বন্টন, সেটাও কি হয়। এবং 2 জন উপমুখ্যমন্ত্রী থাকেন কিনা বাংলার, সম্ভবত বাংলার রাজনীতিতে এই প্রথম কোন সরকারে হয়তো, যদি হয়, 2 জন উপমুখ্যমন্ত্রী থাকবেন। না, একজন উপমুখ্যমন্ত্রী তো আমার মনে আছে যে জ্যোতিবাবুই হয়েছিলেন প্রথম যুক্তফ্রন্ট সরকারের সময়, যখন খাদ্য আন্দোলনের পরে 1967 সালে যখন অজয় মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন, তখন তার উপমুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। তারপর একটা দীর্ঘ সময় পর আবার উপমুখ্যমন্ত্রী, এই সাংবিধানিক কোনো পদ নয় কিন্তু একটা রাজনৈতিক মর্যাদার জায়গা, সেটা ফিরে আসে কিনা, বাকি কারা যাদের নাম রয়েছে, যাদের নিয়ে কৌতূহল জল্পনা রয়েছে, কাদের ক্যাবিনেটে আনা হয়, কি দপ্তর বন্টন করা হয়, সোম থেকে মঙ্গলবারের মধ্যে সম্ভবত একটা স্পষ্ট ধারণা আমরা পেয়ে যাব, সম্ভবত জেনেও যাওয়া যাবে নতুন মন্ত্রিসভায় শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারীর নতুন মন্ত্রিসভা কি হতে চলেছে। মাঝে আর রোববার আর 2 দিনের মধ্যেই সেটা পরিষ্কার হয়ে যাবে আপনাদের সামনেও। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন দ্য ওয়াল, সব খবরের জন্য।